ঠিক আছে, সেই ফোর্সটা যদি এফ হয়, এফ ইজ ইকুয়াল টু হচ্ছে সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে তোমার সি হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কোয়ার, কুলম্ব ইনভার্স 2। এখানে এই ইউনিটগুলো একটু খেয়াল রাখবা। আর কিউ ওয়ান কিউ টু হচ্ছে দুইটা চার্জ, আর আর হচ্ছে তাদের মধ্যে ডিস্টেন্স। ওকে, সো এই ফোর্সটাকে আমরা কি ফোর্স বলি? এটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স বা স্থির বৈদ্যুতিক বল। ঠিক আছে, এখানে আমরা জানি যে দুইটা যদি পজিটিভ চার্জ হয়, মানে দুইটা যদি পজিটিভ চার্জ বা দুইটা যদি নেগেটিভ চার্জ হয়, মানে দুইটা চার্জই যদি একই টাইপের হয়, তখন তাদের মধ্যে রিপালশন কাজ করে, মানে দুইজন দুইজনকে তোমার বিকর্ষণ করে বা দূরে সরাই দেয়। ঠিক আছে, আর যদি একটা চার্জ পজিটিভ হয় আর আরেকটা চার্জ নেগেটিভ হয়, তখন তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। ওকে, আর সেই ফোর্স আমরা এইভাবে বের করব যে এই দুইটা পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ। যদি দুইটা পজিটিভ হয় রিপালশন, অথবা দুইটাই নেগেটিভ হলে রিপালশন, আর ভ্যালুটা হবে এরকম। আর একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তাদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করবে সেটারও ভ্যালু হবে এটা। ওকে, আচ্ছা, এমসিকিউর জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যে সি অ্যাকচুয়ালি কি। এই সি অ্যাকচুয়ালি হচ্ছে 1/4πε0, মানে এটা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট থেকে আসছে, 1/4πε0। এই ε0 কনস্ট্যান্টটা তোমার ক্যালকুলেটরে আসে। অনেক সময় এমসিকিউতে ε0-এর ভ্যালু চাইতে পারে। ঠিক আছে, ε0-এর ভ্যালু তোমার ক্যালকুলেটরে আছে, তুমি তোমার ক্যালকুলেটরের কনস্ট্যান্টে যাও, এখানে 32 নম্বর কনস্ট্যান্ট হচ্ছে ε0। ঠিক আছে, 8.854 × 10⁻⁻12, 8.854 × 10⁻⁻12। এইটার ইউনিট কত? এটার ইউনিট হচ্ছে কুলম্ব স্কোয়ার মিটার ইনভার্স টু নিউটন ইনভার্স। ঠিক আছে, এটা হচ্ছে ε0-এর ইউনিট। সো এইটা এমসিকিউতে আসে, মুখস্থ রাখার দরকার নেই, ক্যালকুলেটরে এটা আসে। সো স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে তোমার একদম বেসিক এরকম ম্যাথ তো আসতে পারেই, মানে জাস্ট দুইটা চার্জের মধ্যে ফোর্স কত, তাদের মধ্যে ফোর্সটা কি অ্যাট্রাকটিভ নাকি রিপালসিভ, এগুলো আসতে পারে। আরেক টাইপের ম্যাথ এখানে যেটা আসে সেটা হচ্ছে যে ধরো দুইটা চার্জের মধ্যে কোথায় একটা নাল পয়েন্ট পাওয়া যায়, মানে কোথায় এমন একটা পয়েন্ট বের করতে বলে যেখানে ওই পয়েন্টটায় কোনো একটা চার্জ রাখলে তার উপর কোনো ফোর্স কাজ করে না। ঠিক আছে, সো এরকম পয়েন্ট বের করতে বলে। সো আমরা একটু এক্সাম্পল দেখি। ধরো এখানে একটা 10 কুলম্বের চার্জ আর এখানে একটা 15 কুলম্বের চার্জ, আর তাদের মধ্যে হচ্ছে তোমার 20 মিটার ডিস্টেন্স, তাদের মধ্যে 20 মিটার ডিস্টেন্স। সো আমাদেরকে বললো এমন একটা পয়েন্ট বের করো যেটায় কোনো তোমার স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করবে না। তো সবসময় মনে রাখবা, যদি দুইটা সেম টাইপের চার্জ হয় তাহলে নাল পয়েন্টটা ঠিক মাঝখানে কোথাও হয়। সো আমরা এইখানে চুজ করলাম। ঠিক আছে, সো আমরা চুজ করলাম যে এটা লেফট সাইড থেকে এক্স মিটার ডিস্টেন্সে, তাহলে রাইট সাইড থেকে কত ডিস্টেন্সে? 20 - x মিটার। এখন চিন্তা করে দেখো যে এইখানে বলছে যে কোনো চার্জ রাখলেই সেটা তোমার কোনো ফোর্স ফিল করবে না। সো আমি অ্যাজিউম করলাম এখানে আমি একটা কিউ কুলম্বের চার্জ রাখতেছি। সো এখানে যদি একটা কিউ কুলম্বের চার্জ রাখি তাহলে এই 10 কুলম্ব কী করবে? কিউ কুলম্বটা ধরো পজিটিভ একটা চার্জ, তাহলে 10 কুলম্ব ওকে কী করবে? এই দিকে রিপেল করবে, আর এই 15 কুলম্ব কী করবে? ওকে এই দিকে রিপেল করবে। ওকে, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এই দুইটা ফোর্সের অ্যামাউন্ট যদি সেম হয় তাহলেই কিন্তু এখানে কোনো ধরনের ফোর্স কাজ করবে না, তখন এখানে নিট ফোর্সটা 0 হবে, রেজাল্টেন্টটা 0 হবে। সো আমি বললাম এই ফোর্সটা হচ্ছে F1, এইটা হচ্ছে F2। সো আমার টার্গেট হচ্ছে এক্স বের করা। সো F1 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি F1 হচ্ছে F2। ঠিক আছে, এখন F1 সমান F2 হলেই এটা এখানে কোনো ফোর্স থাকবে না। সো F1 হচ্ছে C 10 × Q ডিভাইডেড বাই x স্কোয়ার, আর F2 হচ্ছে C 15 × Q ডিভাইডেড বাই 20 - x হোল স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, কিউ এর ভ্যালুটা
বোথ সাইড থেকে কেটে যাচ্ছে। ওকে, সো এটা কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে যে অ্যাকচুয়ালি কিউ এর ভ্যালু যে কোনো কিছুই হতে পারে, মানে এখানে তুমি যে কোনো চার্জই রাখো না কেন এই এক্স মিটার ডিস্টেন্সের ভ্যালু যা আসবে সেটা সবসময় সেমই থাকবে। ঠিক আছে, আচ্ছা। সো আর এখান থেকে সি আর সি আমি কেটে দিতে পারি। সো এখান থেকে আমি এক্স স্কোয়ারগুলোকে এক পাশে নেই, তাহলে দেখতে পারি এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 20 মাইনাস এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 10/15। দেন তুমি বোথ সাইডে স্কোয়ার রুট করো, এক্স বাই 20 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু রুট 10/15। এখান থেকে সলভ করে তুমি এক্সের ভ্যালুটা বের করবে। সো এটাই হচ্ছে অ্যান্সার। বা এখন কোশ্চেনে তোমাকে স্পেসিফিক্যালি বলে দিতে পারে যে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য নাল পয়েন্ট ফ্রম 10 কুলম্ব চার্জ। ঠিক আছে, 10 কুলম্বের যে চার্জটা আছে সেটা থেকে ডিস্টেন্স কত। ঠিক আছে, সো নাল পয়েন্ট বের করার এটা প্রসেস। আর যদি ধরো দুইটা চার্জ আলাদা আলাদা হয়, 10 কুলম্ব আর একটা হচ্ছে -15 কুলম্ব, তখন তুমি দেখবা মানে দুইটা চার্জ যদি ডিফারেন্ট হয় তখন নাল পয়েন্টটা মাঝখানে কোথাও হবে না, নাল পয়েন্টটা তখন হবে বাইরে কোথাও, হয় এই পাশে অথবা এই পাশে। সো যেই চার্জটা ছোট, মানে যেই চার্জের ভ্যালুটা ছোট, যেমন এটা হচ্ছে 10 কুলম্ব প্লাস, আর এটা হচ্ছে -15 কুলম্ব, বাট ভ্যালু কত? জাস্ট 15। সো যেই চার্জটার সাইন ছাড়া, তার এই যে সাইনটা ছাড়া ভ্যালু যার ছোট তার পাশে হবে, মানে তার কাছাকাছি হবে। সো এইখানে হবে নাল পয়েন্টটা। সো আমি ধরলাম যে 10 কুলম্বের চার্জ থেকে নাল পয়েন্টটা হচ্ছে এক্স মিটার ডিস্টেন্সে আছে লেফট সাইডে, তাহলে 15 কুলম্বের চার্জ থেকে টোটাল কতটুক ডিস্টেন্সে আছে সে? 20 প্লাস এক্স। ওকে, 20 প্লাস এক্স। সো এখন এইখান থেকে আমরা তাহলে লিখতে পারি যে এই 10 কুলম্বের চার্জটা ধরো হ্যাঁ বলো। না, এটার নিয়ম হচ্ছে যেটা ছোট সেটার কাছে নিতে হবে। কারণ হচ্ছে যে ধরো তুমি যদি ছোটটার পাশে না নাও, ধরো এটা হচ্ছে 10 কুলম্ব আর এই পাশে হচ্ছে -15 কুলম্ব, এই পাশে যদি একটা পয়েন্ট নাও, সো এইটা অ্যাকচুয়ালি কোনো, এটা মানে লজিক্যালি ফলস, মানে লজিক্যালি এটা কাজ করে না। কেন দেখো, এখানে তুমি যদি একটা পজিটিভ চার্জ রাখো, এই -15 কুলম্বটা সে কী করবে? ওকে অ্যাট্রাক্ট করবে, তাই তো? আর -15 কুলম্ব এটার ভ্যালু ভালোই বড়, আবার এই ডিস্টেন্সটাও কি ছোট। বাট 10 কুলম্বের জন্য তার চার্জের ভ্যালু ছোট, আবার ডিস্টেন্সও বড়, সো ফোর্সটা অনেক কম হয়ে যায়। ঠিক আছে, তো দেখা যায় এই ফোর্সটা অনেক বেশি হয়, এইটা অনেক কম হয়। সো একটা আরেকটাকে ব্যালেন্স করতে পারে না। বাট এইখানে যেটা হয় যে এই চার্জটার ভ্যালু ছোট, ডিস্টেন্সও কম, দ্যাটস ওয়াই ভ্যালু ছোট হওয়াতে ফোর্স যদিও কম হওয়ার কথা, বাট ডিস্টেন্স কম হওয়াতে ওইটা আবার ব্যালেন্স হয়ে যায়, মানে ওইটা মোটামুটি একটা ভালো ভ্যালু পায়। আবার 15 কুলম্বের জন্য ফোর্স অনেক বেশি হওয়ার কথা, বাট এই ডিস্টেন্সটা অনেক বেশি দেখে ফোর্সটা মডারেট হয়। ঠিক আছে, সো এর জন্যই যেটা ছোট সেটার কাছে নিতে হবে। তুমি দেখবা যে এই পাশে নিলেও অ্যান্সারটা আসবে না, মানে তুমি এটা সলভ করতে পারবে না। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে, দেখবা যে ওইটা তোমার ভ্যালুটা উল্টাপাল্টা আসতেছে, ইমাজিনারি নাম্বার আসতেছে। ঠিক আছে, আচ্ছা। সো এইখানে আমরা বুঝতে পারতেছি যে ছোট চার্জ যেটা সেটার পাশে নিতে হবে। আচ্ছা, এখন এখানে এই 10 কুলম্ব, এখানে ধরো আমি একটা পজিটিভ চার্জ রাখবো, তাহলে এই 10 কুলম্বের চার্জটা ওকে রিপেল করবে আর -15 কুলম্বটা ওকে অ্যাট্রাক্ট করবে। সো আমি বললাম 10 কুলম্বের ফোর্সটা হচ্ছে F1, -15 কুলম্বের ফোর্সটা হচ্ছে F2। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন F1 সমান হইতে হবে কত? F2। F1 কত? C ইন্টু কিউ ইন্টু 10 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর F2 এর ভ্যালু কত? C ইন্টু 15 ইন্টু তোমার 10, সরি কিউ ডিভাইডেড বাই 20 প্লাস এক্স হোল স্কোয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখানে -15 দিই। আমরা যখন ফোর্সের ভ্যালু বের করবো আমাদের শুধু চার্জের ভ্যালুটা দরকার, সাইন দরকার নেই। ঠিক আছে, আমি এটা একটু পরে বলতেছি যে কখন সাইন বসাবা কখন সাইন বসাবা না। সো এখানে তোমার সি কিউ আর সি কিউ দুই সাইড থেকে কাটা। সো এখান থেকে আমি লিখতে পারি x/20 প্লাস এক্স ইজ ইকুয়াল টু √10/15। এখান থেকে এক্সের ভ্যালু বের করবো। ঠিক আছে, সো এই হচ্ছে নাল পয়েন্ট বের করা। আচ্ছা, এবার আসি ওই সাইনের ব্যাপারটায়। ধরো যে কোনো সময় দুইটা চার্জের মধ্যে যদি ধরো ফোর্স বের করতে বলে, তুমি কখনো চার্জের
সাইন বসাবা না, ঠিক আছে? এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2। সো এখানে অ্যাকচুয়ালি তাদের মধ্যে আমরা জানি যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। সেই ফোর্সটার ভ্যালু কত? এই ফোর্সটা কি একটা ভেক্টর, তাই তো? সো সেই ফোর্সটার ভ্যালু হচ্ছে তোমার সি ইন্টু অ্যাবসোলুট ভ্যালু অফ Q1 অ্যাবসোলুট ভ্যালু অফ Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, ঠিক আছে? দুইটা চার্জের মধ্যে ফোর্স কত সেটার ফর্মুলা হচ্ছে এটা। এখানে আমরা চার্জের সবসময় এর জন্য অ্যাবসোলুট ভ্যালুটা বসাবো, মানে তার মাইনাস সাইন ছাড়া যে ভ্যালু সেটা বসাবো। আর এই মাইনাসটা তাহলে মানে কি ডিফারেন্স মেক করতেছে? এই মাইনাসটা এই ডিফারেন্সটাই মেক করতেছে যে এই মাইনাসটার জন্য এই ফোর্সটা অ্যাট্রাকটিভ হচ্ছে। এটা পজিটিভ হলে ফোর্সের ডিরেকশনটা উল্টা হয়ে যেত, বাট ফোর্সের ভ্যালুতে কোনো চেঞ্জ আসতেছে না, ফোর্সের ভ্যালু এইটাই, ঠিক আছে? সো যখনই তোমার কোনো একটা দুইটা চার্জের মধ্যে ফোর্সের ভ্যালু বের করতে বলবে অথবা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফিল্ডের ভ্যালু বের করতে বলবে, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তোমরা জানো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও বলে অনেক সময়। সো এফ অথবা ই এর ক্ষেত্রে আমরা সাইন বসাবো না, কখনোই সাইন বসাবো না ফর্মুলাতে। বাট আমরা যখন ভোল্টেজ বের করব, ইলেকট্রিক পোটেনশিয়াল বের করব বা তড়িৎ বিভব বের করব, তখন আমরা সাইন বসাবো, মানে চার্জের সাইন বসাবো। এটা একটু ভালোভাবে সবাই মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, সো নাল পয়েন্ট বের করার পর এই টাইপের ম্যাথ আসতে পারে যে ধরো এটা একটা 10 কুলম চার্জ, এটা একটা 15 কুলম চার্জ। সো এখন ওদের মাঝখানে একটা পয়েন্ট নিলাম, এখানে আমি কি করলাম, এই দুইটাকে 20 মিটার ডিস্টেন্সে রাখছি। সো ওদের মাঝখানে একটা পয়েন্ট নিলাম ঠিক মিড পয়েন্টে, যেটা হচ্ছে 10 মিটার ডিস্টেন্স দুইটা থেকেই। সো আমাদের জিজ্ঞেস করছে যে এই পয়েন্টটাতে আমি যদি একটা -2 কুলম চার্জ রাখি, এই চার্জটার উপর নিট ফোর্স কোন দিকে কাজ করবে, হোয়াট উইল বি দ্য নিট ফোর্স অ্যাক্টিং অন দিস -2 কুলম চার্জ অ্যান্ড কোন ডিরেকশনে কাজ করবে সেটা বের করতে বলছে। আচ্ছা, সো দুইটা চার্জের জন্য আলাদা আলাদাভাবে চিন্তা করো। 10 কুলম্বের এই চার্জটা -2 কুলমকে এই দিকে অ্যাট্রাক্ট করবে, রাইট? আর 15 কুলম্বের চার্জটা -2 কুলমকে এই দিকে অ্যাট্রাক্ট করবে। অ্যান্ড যেহেতু দুইটা ডিস্টেন্স সেম বাট 15 কুলম হচ্ছে বড়, আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি এই ফোর্সটা বড় হবে আর এই ফোর্সটা ছোট হবে। বাট তারপরে আমরা এটা আলাদা করে বের করে দেখি। F1 সমান হচ্ছে সি Q1 Q2 বাই আর স্কোয়ার। সি হচ্ছে 9 × 10⁹, Q1 হচ্ছে 10, Q2 হচ্ছে -2 এর জায়গায় আমরা কত লিখবো 2, কারণ তাদের অ্যাবসোলুট ভ্যালু নিতে হবে, ডিভাইডেড বাই আর স্কোয়ার, দ্যাট ইজ 10 স্কোয়ার। আর F2 হচ্ছে 9 × 10⁹, 15 × 2 ডিভাইডেড বাই 10 স্কোয়ার। সো এটা এত নিউটন, এটা এত নিউটন। এখন তোমার এই দুইটা ফোর্সের মধ্যে F2 ডেফিনেটলি বড়, দেখেই বোঝা যায়। সো নিট ফোর্স, দুইটা ফোর্স, মানে চিন্তা করো একটা অবজেক্টের উপর দুইটা ফোর্স কাজ করতেছে, তাহলে তাদের দুইটা ফোর্সের রেজাল্টেন্ট কোন দিকে হবে? যদি দুইটা ঠিক অপোজিট ডিরেকশনে কাজ করে, যেটা বড় সেই দিকে, আর ম্যাগনিটিউডটা হবে দুইটার ডিফারেন্স। সো F2 - F1, আর ডিরেকশন হবে এই দিকে নিট ফোর্স। আর F2 - F1 হচ্ছে তাহলে 9 × 10⁹ × 5 × 2 ওভার 10 স্কোয়ার। সো এখান থেকে অ্যান্সার আসে 9 × 10⁸ নিউটন, ঠিক আছে? 9 × 10⁸ নিউটন। আর এই অ্যামাউন্টের ফোর্স সে রাইট সাইডে ফিল করবে। অনেক সময় এটা মিক্স করতে পারে, তোমাকে বলতে পারে যে এই চার্জটা ধরো এটা একটা এই চার্জটার তোমার ম্যাস হচ্ছে ধরো 1 মিলিগ্রাম, ঠিক আছে? এই চার্জটার ম্যাস হচ্ছে 1 মিলিগ্রাম। তো তোমাকে জিজ্ঞেস করলো যে এই চার্জটার উপর এই চার্জটার 3 সেকেন্ড পর ভেলোসিটি কত, আফটার 3 সেকেন্ড হোয়াট ইজ ইটস ভেলোসিটি, বা ওর বেগ কত। তাহলে সেটাও আমরা বের করতে পারবো। ওর উপর নিট ফোর্স আমরা জানি, নিট ফোর্স ইউজ করে আমরা এখান থেকে অ্যাক্সেলারেশনটা বের করতে পারবো। আর অ্যাক্সেলারেশন জানলে ও যদি ইনিশিয়ালি স্টেশনারি থাকে
আচ্ছা এখন, আচ্ছা এই কোশ্চেনটা বাদ দাও, এখানে একটা প্রবলেম আছে, এটা এখন ডিসকাস করা যাবে না, কারণ এখানে আমি ভেলোসিটি যে বের করবো এখানে ঝামেলা হবে কি, যে এই ফোর্সটা অ্যাকচুয়ালি ইউনিফর্ম থাকবে না, অ্যাক্সেলারেশনটাও ইউনিফর্ম থাকবে না, ওইটা আবার ইন্টিগ্রেশন করা লাগবে, যেটা 9-10-এর পসিবল না, যাই হোক। সো এখানে আমরা এইটা বের করতে বলতে পারে যে ওর অ্যাক্সেলারেশন কত, মানে ইনিশিয়ালি ওর অ্যাক্সেলারেশন কত, সো F/m, ঠিক আছে। আচ্ছা, সো নাল পয়েন্টও বের করতে বলতে পারে, অথবা ডিরেক্টলি ফোর্সের অ্যামাউন্টও বের করতে বলতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ডের আইডিয়াটা কি। ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে তোমার যে কোনো একটা চার্জ তার চারপাশে একটা ফিল্ড ক্রিয়েট করে, যেটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড। একটা পজিটিভ চার্জ তার থেকে বাইরের দিকে এরকম ফিল্ড ক্রিয়েট করে, আর একটা নেগেটিভ চার্জ তার ভিতরের দিকে ফিল্ড লাইন ক্রিয়েট করে, মানে ফিল্ড লাইনগুলো তার দিকে ঢুকতে থাকে এরকম। বইয়ে দেখবা যে ইলেকট্রিক ফিল্ড লাইনের কিছু ক্যারেক্টার প্রপার্টি দেওয়া আছে, একটু ওইগুলো পড়বা। আচ্ছা, সো ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি? ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন হচ্ছে যে একটা, আমরা জানি যে একটা চার্জ থাকে, এটাকে বলা হয় ফিল্ড ক্রিয়েটিং চার্জ, এটা থেকে যে কোনো একটা ডিস্টেন্স আরে কোনো একটা পয়েন্টে যদি আমি একটা +1 কুলম চার্জ রাখি, সেটা যতটুকু ফোর্স ফিল করে। সো E = আমরা দুইটা ফর্মুলা শিখছি, যে CQ/r², যখন তোমাকে এরকম একটা ফিল্ড ক্রিয়েটিং চার্জ দিয়ে দিবে, অর E হচ্ছে F/Q0। এখানে এই Q0 হচ্ছে তোমার টেস্টিং চার্জ। টেস্টিং চার্জ, আমি এটা এক্সপ্লেন করতেছি যে টেস্টিং চার্জ কি আর ফিল্ড ক্রিয়েটিং চার্জ কি। সো টেস্টিং চার্জের আইডিয়াটা হচ্ছে এরকম যে ধরো এরকম বললো যে তোমার কাছে একটা চার্জ আছে যেটা কিনা -2 কুলম, এখন সে তাকে কোনো একটা জায়গায় রাখলে সে এই ডিরেকশনে 50 নিউটন ফোর্স ফিল করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কত অ্যান্ড কোন দিকে? তাহলে ইলেকট্রিক ফিল্ড E হচ্ছে F/Q0। দেখো এই চার্জটা দিয়ে তুমি কি করতেছো, একটা জায়গায় টেস্ট করতেছো। সো F/Q0, F হচ্ছে 50 আর Q0 হচ্ছে, এখানে আমরা চার্জের ভ্যালু বসাবো জাস্ট 2, সো 25 নিউটন পার কুলম। আর এটার ডিরেকশন কোন দিকে হবে? দেখো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এমন যে ইলেকট্রিক ফিল্ড বেসিক্যালি ইন্ডিকেট করে একটা +1 কুলম্বের চার্জ যেই দিকে ফোর্স ফিল করবে। তাহলে চিন্তা করো, একটা পজিটিভ চার্জ যদি এই দিকে ফোর্স ফিল করে, তাহলে এখানে যদি একটা নেগেটিভ চার্জ রাখো, সে কোন দিকে ফোর্স ফিল করবে? উল্টা দিকে, রাইট? কারণ ধরো এখানে একটা পজিটিভ চার্জ, সে এখানে একটা +1 কুলম চার্জকে কী করে উল্টা এদিকে ধাক্কা দেয়, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ রাখলে তাকে কী করবে? ও অ্যাট্রাক্ট করবে। সো আমাদের বুঝতে হবে যে ইলেকট্রিক ফিল্ডের দিকে হচ্ছে পজিটিভ চার্জ যায়, আর ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে নেগেটিভ চার্জ যায়, ঠিক আছে? সো সবসময় এটা মনে রাখবা। সো এখানে আমরা বলতে পারি যে আমাদের নেগেটিভ চার্জ যেহেতু এই দিকে ফোর্স ফিল করে, তাই আমাদের ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি এই দিকে। সো এখানে আমরা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা এইদিকে। ইলেকট্রিক ফিল্ডও কিন্তু একটা ভেক্টর, ঠিক আছে, ফোর্সের মতো। আর এটার ভ্যালু কত? 25 নিউটন পার কুলম। ইলেকট্রিক ফিল্ডটা উল্টা দিকে। বাট এটা যদি একটা পজিটিভ চার্জ দিয়ে বলতো যে একটা 2 কুলম্বের চার্জ এইদিকে 50 নিউটন ফোর্স ফিল করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে F/Q0, দ্যাট ইজ 50/2, অ্যাগেন 25 নিউটন পার কুলম। বাট পজিটিভ চার্জ যেদিকে ফোর্স ফিল করে ইলেকট্রিক ফিল্ডও সেদিকেই হয়। তো এই কেসে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা এদিকে হবে। ওকে, আর প্রথম যে ফর্মুলাটা লিখছি E = CQ/r², এইটা হচ্ছে এই রিলেটেড যে তোমার কাছে একটা চার্জ দিয়ে বললাম যে 5 কুলম্বের একটা চার্জ, এটা থেকে 2 মিটার ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত। সো আমরা জানি ইলেকট্রিক ফিল্ডটা এদিকে হবে যেহেতু পজিটিভ চার্জ আউটওয়ার্ড, আর এটার ভ্যালু হচ্ছে তখন CQ/r²।
9 ইন্টু 10⁹ ইন্টু 5 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। যদি নেগেটিভ চার্জ হইতো তাহলে ভিতরের দিকে হইতো ডিরেকশনটা, এটা থেকে 2 মিটার ডিস্টেন্সে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত, এই দিকে, বাট ভ্যালু সেম। দেখো এখানে কিন্তু আমি মাইনাস বসাচ্ছি না, ভ্যালু এটা, ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড রিলেটেড আইডিয়া। ওকে, আর ইলেকট্রিক ফিল্ডের পাশাপাশি এখানে আমরা এই টাইপের একটা ম্যাথ দেখে রাখি যে ধরো এখানে একটা চার্জ আছে, এই চার্জটা তুমি হাত দিয়ে ধরে রাখছো, এই চার্জটা হচ্ছে ধরো 2 কুলম্ব। এখন বললো একটা -5 কুলম্বের চার্জ আছে, ঠিক আছে, যেটা কিনা গ্রাউন্ড থেকে 3 মিটার হাইটে আছে। সো আমাকে বলা হয়েছে যে এই 2 কুলম্বের চার্জটাকে কোথায় রাখলে এই -5 কুলম্বের চার্জটা ভেসে থাকবে। আরও বলে দিচ্ছে যে -5 কুলম্বের চার্জের ম্যাস হচ্ছে 3 ইন্টু 10⁻⁻5 কেজি। ওকে, সো আমরা বুঝতেই পারতেছি এই 2 কুলম্বের চার্জটা উপরে কোথাও রাখতে হবে, এই চার্জটার উপরে, যাতে এই 2 কুলম্ব কী করতে পারে, এই -5 কুলম্বকে অ্যাট্রাক্ট করে ধরে রাখতে পারে। সো আমরা ধরলাম যে এই -5 কুলম্বের x মিটার উপরে এটা রাখতে হবে। তখন দেখো যে এই চার্জটা ওকে এদিকে যেই অ্যাট্রাকটিভ ফোর্স দিয়ে টানবে, তার বেসিক্যালি কাকে ব্যালেন্স করতে হবে, এই -5 কুলম্ব চার্জের যে ম্যাস, সেটার জন্য যে ওয়েট ক্রিয়েট হচ্ছে, সেই ওয়েটটাকে ব্যালেন্স করতে হবে। সো এফ সমান কত হইতে হবে, mg। ওকে, সো আমাদের টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। এফ হচ্ছে সি ইন্টু 2 ইন্টু 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে mg। এম হচ্ছে তোমার 3 ইন্টু 10⁻⁻5 ইন্টু 9.8। এখান থেকে তুমি সি এর ভ্যালু বসাও, দেন এক্স এর ভ্যালুটা বের করো। ঠিক আছে, এইটাই এই ম্যাথ। আর ইলেকট্রিক ফিল্ডের পর হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে CQ ডিভাইডেড বাই আর। যে কোনো একটা পয়েন্টে যদি একটা পয়েন্টে এরকম একটা চার্জ রাখলাম 5 কুলম্ব, ওকে জিজ্ঞেস করলে এই 5 কুলম্বের চার্জ থেকে 2 মিটার ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব কত, CQ বাই আর, সিম্পলি CQ বাই আর। বাট এই ফর্মুলাটাতে আমরা মনে করে সাইন বসাবো। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা, এখানে সাইন বসাইতে হবে। আর পটেনশিয়াল হচ্ছে কি, একটা স্কেলার কোয়ান্টিটি, পটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি। সো এখানে ভি এর ভ্যালু হবে তোমার সি ইন্টু 5 ডিভাইডেড বাই 2। আর যদি এটা নেগেটিভ চার্জ হইতো তাহলে সি ইন্টু -5 ডিভাইডেড বাই 2, এত ভোল্ট। পোটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি ছিল, নিউটন পার কুলম্ব। ওকে, আচ্ছা, সো এটা একটা স্কেলার কোয়ান্টিটি, এখানে সাইন বসাবো। আর এইখানে তোমার এইটা স্কেলার কোয়ান্টিটি হওয়ার কারণ হচ্ছে ভি এর আরেকটা ফর্মুলা এরকম, W/Q0। ঠিক আছে, এই কিউটাকে বলা হয় ফিল্ড ক্রিয়েটিং চার্জ, ফিল্ড ক্রিয়েটিং চার্জ। আর এই Q0কে বলা হয় টেস্টিং চার্জ। টেস্টিং চার্জটা কেমন, যে আমি যদি ধরো কোনো একটা জায়গায় পটেনশিয়াল টেস্ট করতে চাই, আমি বললাম যে এখানে আমি একটা -2 কুলম্ব চার্জ রাখলাম। এখন টেস্টটা কিভাবে করতে হয় দেখো, এই ডাব্লুটাই বা কি, এটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল তুমি বের করতে চাইতেছো। ঠিক আছে, ধরো এখানে একটা পয়েন্ট আছে র্যান্ডম, তুমি চাইতেছো যে ওর পটেনশিয়াল বের করবা। সো ওর পটেনশিয়াল বের করার প্রসেস হচ্ছে যে তুমি মানে যে কোনো একটা চার্জ, যে কোনো একটা চার্জ নাও, একটা টেস্টিং চার্জ নাও। ধরো তোমার কাছে একটা +1 কুলম্বের টেস্টিং চার্জ আছে। সো তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে +1 কুলম্বের একটা চার্জকে ইনফিনিটি থেকে ঠেলতে ঠেলতে ওই পয়েন্টটা পর্যন্ত আনতে হবে। তাহলে যেই ওয়ার্কটা তুমি করবা সেই ওয়ার্কটাই হচ্ছে এই ওয়ার্ক। ঠিক আছে, সো এটা হচ্ছে ওয়ার্ক ডান টু ব্রিং এ +1 কুলম্ব চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট। ওকে, সো এটাই হচ্ছে ডাব্লিউ। সো তোমাকে অনেক সময় বলে দিবে যে একটা পয়েন্টে একটা তোমার 3 কুলম্বের চার্জকে আনতে, 3 কুলম্বের একটা +3 কুলম্বের একটা চার্জকে ইনফিনিটি থেকে আনতে
টোটাল সে 60 জুল কাজ হয়েছে, তাহলে এই পয়েন্টটার পোটেনশিয়াল কত? পয়েন্টার পোটেনশিয়াল হবে V is equal to W by Q naught, that is 60/3 which is 20 ভোল্ট। এটার ইউনিট ভোল্টও হয় আর তোমার জুল পার কুলম্ব হয়। বেসিক্যালি জুল পার কুলম্ব আর ভোল্ট একই, ঠিক আছে। আর এটা যেহেতু একটা কাইন্ড অফ ওয়ার্ক, যে 1 কুলম্বের জন্য কতটুকু ওয়ার্ক হয়, সো এর জন্য এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আর এখানে দেখো V is equal to W divided by Q naught, 60/3 20 ভোল্ট। যদি আমি বলতাম যে একটা এখানে তোমার একটা -3 কুলম্বের চার্জকে আনতে 60 জুল কাজ হয়, তাহলে এখানে আমি -3 লিখতাম। সো এর জন্য একটু মনে রাখতে হবে পোটেনশিয়ালের ফর্মুলাগুলোতে আমরা মনে করে সাইনটা বসাবো। সো এই হচ্ছে পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড। এখন এইটার পর, এই ডিসকাশনটার পর আমাদের দেখতে হবে যে তোমার ইনফিনিটিতে পোটেনশিয়াল কত। সবাই মনে রাখবা যে পোটেনশিয়াল অ্যাট ইনফিনিটি ইজ 0। জিরোতে ইনফিনিটিতে পোটেনশিয়াল হচ্ছে 0, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার মনে রাখবা যে যে কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ড একদম ইনফিনিটি পর্যন্ত থাকে, ঠিক আছে। মানে তুমি এটা থেকে যত দূরেই যাও তার একটা ইফেক্ট তোমার উপর থাকবেই, ঠিক আছে। সো ইলেকট্রিক ফিল্ডগুলো একদম ইনফিনিটি পর্যন্ত কাজ করে। পজিটিভ চার্জের জন্য এটা চার্জ থেকে বাইরের দিকে হয়, আর নেগেটিভ চার্জের জন্য এটা চার্জ থেকে ভিতরের দিকে হয়। ইলেকট্রিক ফিল্ড এটাই বোঝায় যে একটা +1 কুলম্ব চার্জকে এখানে রাখলে সে কোন দিকে যাবে, ঠিক আছে। সো এখানে যদি তুমি একটা ধরো +1 কুলম্বের চার্জ রেখে দাও, সে এই দিকে দৌড় দিবে, বুঝতে পারছো? এটাই। আর নেগেটিভ চার্জের জন্য ব্যাপারটা উল্টা, ওর দিকে আসবে। সো ইলেকট্রিক ফিল্ডেরও তোমার আরেকটা ইউনিট আছে, একটা হচ্ছে নিউটন পার কুলম, আর একটা হচ্ছে ভোল্ট পার মিটার, ঠিক আছে। ভোল্ট পার মিটার এটা কিভাবে আসে দেখো, একটা ফর্মুলা আছে এরকম যে V is equal to ED। আচ্ছা, এটা বোঝানোর আগে আমার একটু দেখাইতে হবে যে হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কি। ধরো এখানে একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টটার পোটেনশিয়াল হচ্ছে 20 ভোল্ট, আর এখানে একটা পয়েন্ট আছে যেই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে -15 ভোল্ট। সো এটা বোঝায় যে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা বোঝায় এই দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত। এখানে del V is equal to VA difference VB which is 35 ভোল্ট। সো দুইটা পয়েন্টের মধ্যে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে আমি যদি একটা পজিটিভ 1 কুলম্ব চার্জকে এইখান থেকে এই পর্যন্ত নিয়ে যাই, অথবা এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি, তাহলে যতটুকু ওয়ার্ক করতে হয় সেই অ্যামাউন্টটাই হচ্ছে 35 জুল, ঠিক আছে। সো আবারও বলতেছি, দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এটাই মিন করে যে ওই দুইটা পয়েন্টের মধ্যে একটা +1 কুলম্বের চার্জকে একটা থেকে আরেকটা পয়েন্টে ট্রান্সফার করতে যতটুকু ওয়ার্ক করতে হয়, ঠিক আছে। আচ্ছা, সো এখন আমি যদি জিজ্ঞেস করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি যদি একটা -2 কুলম্বের চার্জকে নিয়ে যাই, তাহলে ওয়ার্ক ডান কত হবে। সো 35 ভোল্ট মানে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা +1 কুলম্ব চার্জকে নিতে 35 জুল ওয়ার্ক করতে হয়। তাহলে এখান থেকে আমরা দেখো W সমান লিখতে পারি যে del V ইন্টু কিউ, মানে তাহলে -2 কুলম্বের জন্য লাগবে কত, 35 ইন্টু -2, দ্যাট ইজ -70 জুল। 1 কুলম্বের জন্য 35 জুল, -2 কুলম্বের জন্য -70 জুল। ওকে, সো এই হচ্ছে ওয়ার্ক ডান বের করা। আর এখানে একটা জিনিস বুঝলাম যে তোমার দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কি মিন করে অ্যাকচুয়ালি, যে একটা থেকে আরেকটা একটা +1 কুলম্ব চার্জকে ট্রান্সফার করতে যতটুকু ওয়ার্ক করতে হয়। আচ্ছা, এখন এখানে তোমার del V এর সাথে তোমার ইলেকট্রিক ফিল্ডের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে del V is equal to E into D। দুইটা পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স del V হয়, এটা বেসিক্যালি হচ্ছে যে এই দুইটা পয়েন্টের মধ্যে যে ইলেকট্রিক ফিল্ডটা কাজ করতেছে সেই ইলেকট্রিক ফিল্ড মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স বিটুইন দেম। কাইন্ড অফ ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ওরকম।
এখানে ডেল ভি হচ্ছে তোমার 1 কুলম্বের জন্য ওয়ার্ক, ডেল ই হচ্ছে 1 কুলম্বের জন্য ফোর্স। আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে প্লাস 1 কুলম্বের উপর যতটুকু ফোর্স, আর ডি হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট এখান থেকে এখানে। সো ডেল ভি ইজ ইকুয়াল টু ই ইন্টু ডি। সো এখান থেকে আমি লিখতে পারি ই হচ্ছে ডেল ভি ডিভাইডেড বাই ডি। ওকে, সো ডেল ভি এটার ইউনিট হচ্ছে ভোল্ট আর ডি হচ্ছে মিটার, সো ভোল্ট পার মিটার। সো ভোল্ট পার মিটারও যে কথা, নিউটন পার কুলম্ব একই কথা। সো এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দুইটা ইউনিট, আর আমরা পোটেনশিয়ালেরও দুইটা ইউনিট একইভাবে লিখতে পারি, একটা হচ্ছে জুল পার কুলম্ব আর একটা হচ্ছে তোমার ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট মানে কি? এটা আসতে পারে যে হোয়াট ইজ 1 ইলেকট্রন ভোল্ট, মানে এটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে একটা এনার্জির ইউনিট, মানে ইলেকট্রন ভোল্ট হচ্ছে এনার্জির একটা ইউনিট। এনার্জির যেমন একটা ইউনিট হচ্ছে জুল, সিমিলারলি এনার্জির একটা ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। কেন? কারণ দেখো আমরা একটু আগে শিখে আসছি ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ভি টাইমস কিউ, বা কিউ নট অ্যাকচুয়ালি, যেহেতু টেস্টিং চার্জ, ডেল ভি ইন্টু কিউ নট। সো ধরো দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 1 ভোল্ট। আমরা বললাম এই দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট। এখন আমরা কি করলাম, একটা ইলেকট্রনকে এইখান থেকে এখানে ট্রান্সফার করতে চাচ্ছি। ইলেকট্রনের চার্জকে সংক্ষেপে কি লেখা হয়? 1e। 1e মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। সো একটা একটা ইলেকট্রনকে যদি আমি এই পয়েন্ট দুইটার মধ্যে ট্রান্সফার করি, তখন আমার কতটুকু ওয়ার্ক করতে হবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডেল ভি হচ্ছে 1 ভোল্ট আর কিউ হচ্ছে 1e, ঠিক আছে? সো 1 ইভি। সো 1 ইভি বেসিক্যালি একটা এনার্জির অ্যামাউন্ট, ঠিক আছে? সো এটা সমান কত জুল? জুল বের করার জন্য আমার কী করতে হবে? এই ইটাকে কুলম দিয়ে লিখতে হবে, দ্যাট ইজ 1 ভোল্ট ইন্টু তোমার এখানে তোমার জাস্ট আমরা অ্যামাউন্টটা নিয়ে কনসার্ন, সো আমরা জাস্ট এখানে প্লাসটাই লিখবো, যেটা সঙ্গে কত জুল, প্লাস মাইনাস দরকার নেই। সো এত কুলম। সো এই দুইটা মাল্টিপ্লাই করলে আসে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল। সো এটা অলওয়েজ মনে রাখবা যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 জুল, মানে ইলেকট্রনের চার্জের সমান জুল। ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা এনার্জির ইউনিট। আচ্ছা, এখানে এই চ্যাপ্টারটাতে আর কি আছে দাঁড়াও। আচ্ছা, বই থেকে ইন্ডাকশনটা একটু নিজেরা পড়বা, ইলেকট্রোস্কোপ এগুলো কীভাবে কাজ করে বা কেন কাজ করে একটু পড়বা এগুলো। আর বইতে তো এখানে তেমন বেশি কিছু নাই, দেখে নেই। আচ্ছা, আরেকটা আইডিয়া দেখাই যে ধরো দুইটা চার্জকে কানেক্ট করে আবার সেপারেট করে রাখলাম। ধরো এখানে একটা স্ফিয়ার আছে যার মধ্যে চার্জ আছে 5 কুলম, আর এখানে সেম টাইপের আরেকটা স্ফিয়ার আছে যেটার মধ্যে চার্জ আছে -2 কুলম। এখন তুমি যদি এই দুইটাকে একবার টাচ করাও, দুইটাকে কি করাইলা? টাচ করাইলা, দেন আবার দুইটাকে সরাই রাখলা। এখন তাদের মধ্যে কত চার্জ আছে? সো এখানে বুঝতে হবে যে দুইটা চার্জকে যদি কানেক্ট করাই তখন তাদের অ্যাভারেজ চার্জটা তাদের মধ্যে থাকে। সো এই দুইটাকে যখন কানেক্ট করে দিব, সো তখন এদের অ্যাভারেজ কত? 5 - 2/2, দ্যাট ইজ 1.5। সো দুইজনের মধ্যেই তখন প্লাস 1.5 কুলম করে থাকবে। মানে টোটাল চার্জের অ্যামাউন্টটা এখনো সেম। সেটা কীরকম? যে এখানে যদি 5 কুলম আর -2 কুলম থাকে, টোটাল হচ্ছে কত? 3 কুলম। আর এখানে দেখো প্লাস 1.5 প্লাস 1.5, টোটাল হচ্ছে 3 কুলম। ওকে, সো এইটা একটা এমসিকিউ এর কনসেপ্ট যে দুটো চার্জকে আমি কানেক্ট করাই আবার দূরে সরাই রাখলে তখন চার্জ কত হবে। তোমাকে এইটাও জিজ্ঞেস করতে পারে যে দুইটা চার্জ আগে 2 মিটার ডিস্টেন্সে ছিল, আমি কী করলাম? তাদেরকে একবার কানেক্ট করাই আবার 2 মিটার ডিস্টেন্সে রাখলাম। সো এখন প্রথম ফোর্সের তুলনায় সেকেন্ড ফোর্সটা কত টাইমস বেশি বা কম? সো প্রথম ফোর্সটা বের করবা, c × 5 × 2 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, আর এটাও বের করবা c × 1.5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার। দেন তুমি রেশিও নিবা যে একটা আর একটার কত টাইমস। এরপর মানে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে
প্রথম ফোর্সটা আর সেকেন্ড ফোর্সটা কত, মানে একটা আরেকটার কত টাইমস, ঠিক আছে? সো তখন আমরা দুইটা বের করে দেখব যে কে কার কত টাইমস আসে, মানে রেশিও নিব। আচ্ছা তোমরা একটা সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা এর বেশি কিছু তেমন নাই। আর তোমার এখানে আরেকটা ফর্মুলা ছিল যে ক্যাপাসিট্যান্সের ফর্মুলা। ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা তোমার চার্জ হিসেবে এনার্জি স্টোর করে রাখতে পারে, ঠিক আছে? ক্যাপাসিট্যান্স হচ্ছে সেই ক্যাপাসিটরের একটা প্রপার্টি। যে কোনো একটা ক্যাপাসিটরের একটা প্রপার্টি থাকে, সেটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বা তোমার ধারকত্ব। আর ক্যাপাসিটর হচ্ছে এমন একটা ডিভাইস, এরকম শেপের একটা ডিভাইস যেটা কিনা চার্জ হিসেবে এনার্জি স্টোর করে রাখতে পারে। সো ক্যাপাসিট্যান্সের একটা ফর্মুলা ছিল যে একটা তোমার যে কোনো একটা কন্ডাক্টর, ধরো তোমার কাছে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে। সো এই স্ফেরিক্যাল কন্ডাক্টরটা রেডিয়াস যদি আর হয়, তখন তার ক্যাপাসিট্যান্স কত বের করতে বলতে পারে। অর আরেকটা আইডিয়া দেখাই যে ক্যাপাসিট্যান্সের একদম অরিজিনাল ফর্মুলা হচ্ছে এইটা, সি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই ভি। আমরা কোনো এক মানে ক্যাপাসিট্যান্সের ডেফিনেশনই এটা যে কোনো একটা কন্ডাক্টরের পোটেনশিয়াল 1 ভোল্ট ইনক্রিজ করার জন্য যত কুলম চার্জ লাগে সেটাই হচ্ছে তার ক্যাপাসিট্যান্স। সো তার ইউনিট কত? কুলম পার ভোল্ট। বাট এটার জন্য একটা সুন্দর ইউনিট বানানো আছে অলরেডি, সেটা হচ্ছে ফ্যারাডে বা ফ্যারাড। ক্যাপাসিট্যান্সের ইউনিট হচ্ছে ফ্যারাড। এখন হ্যাঁ, চার্জ। সো ধরো তোমার কাছে একটা এরকম একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে, মানে একটা গোলাকার পরিবাহক আছে। সো এটাতে প্রথমে কোনো চার্জ নেই, এটার কোনো পোটেনশিয়ালও নেই। এখন কি করলাম, আমরা এটাতে কিছু চার্জ দেওয়া স্টার্ট করলাম। আমরা বললাম যে এটাতে আমরা কিছু চার্জ দিচ্ছি। দেখা গেল যে আমি যখন টোটাল 50 কুলম চার্জ দিছি, তখন এটার পোটেনশিয়াল হয়েছে 66 ভোল্ট। তাহলে এটার ক্যাপাসিট্যান্স কত? সি ইজ ইকুয়াল টু 66/50। অথবা এভাবেও বলতে পারে যে একটা তোমার, আচ্ছা এখানে এর বাইরে আর তেমন আসার চান্স নাই, ঠিক আছে? এরকম ফর্মুলা থেকেই ডিরেক্টলি কোশ্চেন আসবে। আর এখানে বইতে মেবি আরেকটা ফর্মুলা ছিল, দাঁড়াও, মেটালিক স্ফিয়ার অফ রেডিয়াস তো ক্যাপাসিট্যান্স সি ইজ ইকুয়াল টু আর বাই কে। আচ্ছা এখানে আরেকটা ফর্মুলা আছে যে কোনো একটা মানে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর রেডিয়াস যদি আর হয়, কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, 50/66। হ্যাঁ আচ্ছা, এখন অনেক সময় এরকমভাবে কোশ্চেন করতে পারে যে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে যার রেডিয়াস হচ্ছে আর, তাহলে এটার ক্যাপাসিট্যান্স কত? সো রেডিয়াস দেওয়া থাকলে সি ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই কে। ওকে, এটার রিজন হচ্ছে যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সো ভি সমান কত? অ্যাকচুয়ালি আমরা জানি ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু কিউ বাই আর। ওকে, কে ইন্টু কিউ বাই আর। সো কিউ বাই ভি এটা সমান কত? আর বাই কে, আর এটাই কি তাহলে সি। সো ক্যাপাসিট্যান্স এভাবে বের করতে বলতে পারে। তোমাকে বললো যে একটা স্ফেরিক্যাল কন্ডাক্টর আছে যার রেডিয়াস হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে তার ক্যাপাসিট্যান্স কত? সি ইজ ইকুয়াল টু আর বাই কে, দ্যাট ইজ 0.2 ডিভাইডেড বাই কে হচ্ছে 9 × 10⁹ এত ফ্যারাড। আর ক্যাপাসিটরের মধ্যে এনার্জি কতটুকু জমা থাকে সেটার একটা ফর্মুলা আছে। ধরো এটা একটা ক্যাপাসিটর, সো এই ক্যাপাসিটরটার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি, আর তার দুইটা প্লেটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি। তখন এটার মধ্যে স্টোরড এনার্জি ক্যাপিটাল ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। ওকে, ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার। অনেক সময় ধরো ক্যাপাসিট্যান্স না দিয়ে বললাম যে এই ক্যাপাসিটরটার দুইটা প্লেটের চার্জের অ্যামাউন্ট হচ্ছে 5 কুলম করে, আর একটা ক্যাপাসিটর দুই সাইডে একই অ্যামাউন্টের চার্জ থাকে, একটা হয় প্লাস আর একটা হয় মাইনাস। সো তোমার এখানে তখন স্টোরড এনার্জি কত হবে? তখন ফর্মুলা হচ্ছে এটা। তোমার ফর্মুলা আলাদা করে মনে রাখার দরকার নাই, যেহেতু সি দেওয়া নাই। তুমি জানো যে সি সমান কিউ বাই ভি, সো এখানে তুমি সি এর জায়গায় কিউ বাই ভি বসাও।
সো এখান থেকে আমরা লিখতে পারি হাফ কিউভি। আবার অনেক সময় ভোল্টেজ ডিফারেন্স তোমাকে দিবে না, তোমাকে জাস্ট চার্জটা বলবে, আর এইখানে তোমাকে ক্যাপাসিট্যান্স বলে দিবে। তখন কি করবা, তখন ফর্মুলা কি, তখন আমাদের বুঝতে হবে যে এই ভোল্টেজটাকে রিপ্লেস করতে হবে। সো ভোল্টেজ ইজ ইকুয়াল টু কিউ বাই সি। সো এখান থেকে আমি লিখতে পারি হাফ ইন্টু সি ইন্টু কিউ স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখানে ফর্মুলা আসে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2c। সো এই তিনটা ফর্মুলা মুখস্থ রাখবা। ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, হাফ কিউভি, হাফ কিউ স্কোয়ার বাই সি, বা যে কোনো একটা মুখস্থ রাখলেও হবে, বাকিগুলো বের করতে পারবো। সো এটা হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্স রিলেটেড আইডিয়া। এখন আমরা কিছু নর্মাল আইডিয়া দেখব যে পোটেনশিয়াল ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ কীরকম, এটা ইলেকট্রিক ফিল্ড ভার্সেস ডিস্টেন্সের গ্রাফ কেমন, এটা একটু বেশি খাড়া হয় এরকম, এটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য, আর নেগেটিভ চার্জের জন্য এটা হয় উল্টা, এই টাইপের হয়। এটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য, এটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য। আচ্ছা, আর এখানে আর তেমন কিছু নাই, এইগুলাই ছিল। আর এখানে তুমি দেখবা বইতে কয়েকটা অ্যাপ্লিকেশন আছে, ওইগুলো এমসিকিউতে আসতে পারে। ওই যে ভ্যান ডি গ্রাফ মেশিন, তারপর ফটোকপি, তারপর হচ্ছে ওই আর্থিং করা এটসেট্রা, ওইগুলো একটু বই থেকে দেখে নিবা, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল জিনিস এইগুলোই আসবে। আচ্ছা, একটু দাঁড়াও। তোমাদের কারো কি স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার থেকে কোনো ধরনের কোশ্চেন আছে? আচ্ছা, সো এখানে না থাকলে মানে নতুন না, এগুলো তো ছিল তোমার ভি সমান সিকিউ বাই আর, এগুলো তো ছিলই, তাই না? তারপর আমি তো বই থেকেই লিখলাম সব, তো এক্সট্রা তেমন ফর্মুলা লিখি নাই। দাঁড়াও আমি একটু দেখে নিই। এক্সট্রা ফর্মুলা খুব বেশি ছিল না তো, ওইগুলো দেখবা ওই যে তোমার বইতে একটা পেজ আছে 296 নাম্বার পেজে দেখবা আছে ইলেকট্রিক পোটেনশিয়াল রিলেটেড যে ডিসকাশন। আচ্ছা, সো এইখানে আমরা, আচ্ছা এটা তো ইসের গাইডটা, দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা, তোমরা একটু ওয়েভ অ্যান্ড সাউন্ডের যে চ্যাপ্টারটা আমি কালকে পড়াইছি সেটা একটু বাসায় গাইডটা সলভ করে ফেলো, ঠিক আছে? আগে উদ্ভাসে গাইডটা করবা, দেন তুমি ওই টেস্ট পেপার ওইগুলো করো, ওকে? আচ্ছা, এখন দেখো এই চ্যাপ্টারটাতে কীরকম কোশ্চেন আছে দেখাই। চ্যাপ্টার 10। আচ্ছা, এটা তো পার্ট 1, পার্ট 2টা লাগবে আমাদের। একটু দাঁড়াও। আচ্ছা, সো এর পরের চ্যাপ্টারটা, এইখানে পরের চ্যাপ্টারটাতে তোমাদের এমসিকিউতে কোশ্চেন অত বেশি টাফ করতে পারবে না, ঠিক আছে? কারেন্ট ইলেকট্রিসিটি, এখানে বেসিক কোশ্চেনগুলাই দিবে। কারেন্ট ইলেকট্রিসিটি, সো কারেন্ট ইলেকট্রিসিটিতে তোমার একদম বেসিক যে আইডিয়াগুলো সেটা হচ্ছে ওহমস ল। ফার্স্ট অফ অল, ওহমস ল হচ্ছে এরকম যে একটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি আই কারেন্ট পাস হয়, আর এই রেজিস্ট্যান্স যদি আর হয়, আর এই দুইটা সাইডে পোটেনশিয়াল ডিফারেন্স যদি ভি হয়, তখন আমরা বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কত, আই আর। ওকে, ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা হচ্ছে ওহমস ল। আর কারেন্টের ডেফিনেশন কি? কারেন্ট হচ্ছে আই ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। মানে কোনো একটা জায়গাতে তোমার পার ইউনিট টাইমে যত কুলম চার্জ পাস হয় সেটাই হচ্ছে কারেন্ট ফ্লো। আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার,
আই কিন্তু একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মানে প্রাইমারি কোয়ান্টিটি, ঠিক আছে? সো আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, আর এটা তো ভোল্টেজ জানোই। সো ওহমস ল এর পর আর কারেন্টের ডেফিনেশনের পর আমাদের দেখতে হবে রেজিস্ট্যান্সটা কখন কখন চেঞ্জ হয়, মানে কি কি ফ্যাক্টরের উপর বেস করে রেজিস্ট্যান্স চেঞ্জ হতে পারে বা রোধ চেঞ্জ হতে পারে। সো রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে রেজিস্ট্যান্সের লেংথের সাথে ওর সম্পর্ক হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু এল। দেন এরিয়ার সাথে ওর সম্পর্ক হচ্ছে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, মানে ক্রস সেকশনাল এরিয়া। একটা ওয়্যারের এই এরিয়াটা যত, সেই এরিয়া যত বেশি তার রেজিস্ট্যান্স তত কম। আচ্ছা, আর টেম্পারেচারের সাথেও আর এর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু টি। এটা হচ্ছে ইন কেস অফ কন্ডাক্টরস, মানে একটা কন্ডাক্টরে তুমি যত টেম্পারেচার বাড়াবা রেজিস্ট্যান্স তত বাড়বে। আর যদি এটা সেমি কন্ডাক্টর হয়, ইন কেস অফ সেমি কন্ডাক্টরস বা অর্ধ পরিবাহী হয়, তখন আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টি। সেমি কন্ডাক্টরে তুমি টেম্পারেচার যত বাড়াবা রেজিস্ট্যান্স তত কমবে। আচ্ছা, এখন টেম্পারেচারের সাথে তোমার এটার রিলেশনটা আমাদের 9-10-এ তেমন বেশি আসে না, জাস্ট এটাই বুঝতে হয় যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে আর টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমে। এই দুইটা রিলেশনকে মার্জ করে আমরা লিখতে পারি আর ইজ প্রপোর্শনাল টু এল ডিভাইডেড বাই এ। আর ইজ প্রপোর্শনাল টু এল ডিভাইডেড বাই এ। সো আর ইজ ইকুয়াল টু কত? এটাকে আমি চাইলে ইকুয়াল দিয়ে কিছু একটা লিখতে পারি। আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। এই কনস্ট্যান্টটাকে কি বলা হয় আমরা জানি যে এটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ। সো এটার ইউনিট কত? রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। সো রো এর ইউনিট হচ্ছে ওহম মিটার। আর তোমার রো এর এই রো বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের ডেফিনেশন কি? ডেফিনেশন হচ্ছে যে একটা 1 মিটার লেংথের ওয়্যারের যার কিনা ক্রস সেকশনাল এরিয়া 1 মিটার স্কোয়ার, তার রেজিস্ট্যান্স যত সেটাই হচ্ছে রো, ঠিক আছে? আর এটার ইউনিট হচ্ছে ওহম মিটার। আর এরপর এখানে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে যে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইনভার্স কোয়ান্টিটিটাকে বলা হয় ইটা, যেটার নাম হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা কন্ডাক্টিভিটি বা পরিবাহকত্ব। স্পেসিফিক কন্ডাক্টেন্স বা পরিবাহকত্ব, কন্ডাক্টিভিটি অথবা পরিবাহকত্ব, ঠিক আছে? সো ইটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/ρ। সো এটার ইউনিট কি হবে? এটাও তোমার বইতে আছে অবশ্যই। ইউনিট হচ্ছে ওহম মিটার ইনভার্স, ঠিক আছে? ওহম মিটার ইনভার্স। আচ্ছা, সো এখানে একদম বেসিক জিনিসপত্রই আসে, তেমন টাফ কিছু আসে না, ঠিক আছে? আর এরপর হচ্ছে তোমার সার্কিট রিলেটেড জিনিসগুলো, যে একটা সার্কিট যদি থাকে, তোমার এরকম একটা সার্কিট যদি থাকে আর সেটাতে ধরো একটা রেজিস্ট্যান্স লাগানো, একদম বেসিক একটা সার্কিট। সো সেই সার্কিটটার ইলেকট্রোমোটিভ ফোর্স বলতে একটা টার্ম আছে। ইলেকট্রোমোটিভ ফোর্স কোনো ফোর্স না, এমসিকিউতে আসে যে ইলেকট্রোমোটিভ ফোর্স অ্যাকচুয়ালি কোন টাইপের কোয়ান্টিটি। ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে একটা এনার্জি বা একটা পোটেনশিয়াল বা একটা ভোল্টেজ। ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু কোনো ফোর্স না, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ইএমএফ বা তড়িৎচালক শক্তি। সো এখানে যদি ই ভ্যালুর একটা ব্যাটারি রাখো, ইএমএফ এর, আর এই রেজিস্ট্যান্সটা যদি আর হয়, তখন এখানে আমরা জানি যে কারেন্ট ফ্লো হবে এইভাবে, প্লাস টার্মিনাল থেকে মাইনাস টার্মিনালের দিকে কারেন্ট ফ্লো হবে। সো তখন আই এর ভ্যালু, কারেন্টের ভ্যালু আই ইজ ইকুয়াল টু কত হবে? ই ডিভাইডেড বাই আর। আর আমাদের যদি ব্যাটারির মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে বা অভ্যন্তরীণ রোধ থাকে, তখন আই ইজ ইকুয়াল টু কত হবে? ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। আচ্ছা, সার্কিটে আরও কিছু জিনিসপত্র আছে, যেমন তোমার যদি তারা সিরিজ সার্কিটে থাকে, সিরিজ কম্বিনেশনে থাকে এরকম কয়েকটা রেজিস্ট্যান্স,
R1 R2 R3 E আর এটা হচ্ছে স্মল আর সে এটা হচ্ছে ক্যাপিটাল আই। সো সিরিজ সার্কিটের সবার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা একই হয়, বাট এক একজনের পোটেনশিয়াল ডিফারেন্সটা ডিফারেন্ট হয়। আমি ধরলাম এই রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ডিফারেন্স V1, এটা V2, এটা V3। সো তখন আই এর ভ্যালু কত হবে? আই হবে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল R1 প্লাস ক্যাপিটাল R2 প্লাস R3 প্লাস স্মল আর। এটা হচ্ছে আই এর ভ্যালু। আর V1 V2 V3 এগুলো কত? সো তুমি V1 বের করতে পারবা, আই বের করে ফেললে আই ইন্টু R1 হচ্ছে কি V1, V2 হচ্ছে আই ইন্টু R2, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স করলে পোটেনশিয়াল পাওয়া যায়। সো এইভাবে তুমি তিনটার পোটেনশিয়াল বের করতে পারবা। ওকে, সবাই কি একটু বুঝতে পারছো? আচ্ছা, আর প্যারালাল সার্কিটের জন্য আমরা জানি প্যারালাল সার্কিটে সব রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হয়, কারেন্ট সেম হইতেও পারে নাও পারে। সো এটা একটা সার্কিট, প্যারালাল সার্কিট। R1 R2 R3 E, R। সো তখন তোমার এখানে নিট রেজিস্ট্যান্স আগে বের করতে হবে। আমরা জানি যে প্যারালাল সার্কিটের নিট রেজিস্ট্যান্স হচ্ছে জাস্ট সবার ইনভার্সের প্লাস দেন ইনভার্স। এটা হচ্ছে আমাদের নিট রেজিস্ট্যান্স। আর আমাদের ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ই, এটা হচ্ছে রেজিস্ট্যান্স প্লাস তোমার আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে স্মল আর। ওকে, প্যারালাল কম্বিনেশনের পর প্যারালাল কম্বিনেশনে এমসিকিউতে মনে রাখতে হবে যে এখানে সবার পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হয়। এটা যদি 20 ভোল্ট হয় এটাও 20 ভোল্ট হবে, এটাও 20 ভোল্ট হবে। কারেন্ট কীভাবে হয় ডিভাইডেড হয়? কারেন্ট ডিভাইডেড হয় হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে। মানে এখানে যদি দুইটা রেজিস্ট্যান্স থাকে, তখন ইলেকট্রোমোটিভ ফোর্স সে ই আর এইটা হচ্ছে আর। এটা হচ্ছে ক্যাপিটাল R1, এটা হচ্ছে ক্যাপিটাল R2। তুমি ফার্স্টে নিট রেজিস্ট্যান্স বের করলা, মানে এই দুইটা প্যারালাল থেকে আরপি বের করলা, দেন তুমি কারেন্টটা বের করলা। ধরো তোমার কারেন্ট আসছে কত? আই। সো আই সমান কত হবে? আই ইজ ইকুয়াল টু হবে ই ডিভাইডেড বাই R1 প্লাস ইনভার্স প্লাস R2 ইনভার্স হোল ইনভার্স প্লাস স্মল আর। আর তখন এই দুইটা রেজিস্ট্যান্সের মধ্যে ইন্ডিভিজুয়ালি কত কারেন্ট পাস হচ্ছে এটা বের করা যায়। I1 এর ফর্মুলা হচ্ছে I ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। মানে যেই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে চাও সেটা বাদে অন্য যে রেজিস্ট্যান্সটা আছে সেইটাকে উপরে লিখবা আর নিচে দুইটার সামেশন। তাহলে I2 ফর্মুলাটা হবে এরকম, I ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটাকে বলা হয় কারেন্ট ডিভাইডার রুল বা তড়িৎ প্রবাহ বিভাজন নীতি। ওকে, সার্কিট রিলেটেড তোমার কোশ্চেন যদি পেঁচাইতে চায় তাহলে এরকম ছোটোখাটো কনসেপচুয়াল কোশ্চেন দিতে পারে যে একটা সার্কিটে ধরো এই একটা রেজিস্ট্যান্স আছে, আমি কি করলাম তোমার এখানে আরেকটা রেজিস্ট্যান্স আছে, ধরো এটা হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এইখান থেকে এখানে একটা তার কানেক্ট করে দিলাম। তাহলে বলো তো এই সার্কিটটার নিট রেজিস্ট্যান্স কত? কেউ কি বলতে পারবে এটা? না, আর কেউ? হ্যাঁ, এটার অ্যান্সার হবে 3 ওহম। কেন দেখো, যদি এই তারটা না থাকতো তাহলে 8 ওহম ঠিক আছে, বাট এখানে এই তারটা দিয়ে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এই তার একটা তার, এই তারটার কি কোনো রেজিস্ট্যান্স নেই। সো আমরা এখানে যখন কোনো একটা সার্কিটে এরকম একটা তার লাগাবো, এই প্রসেসটাকে বলে শর্ট সার্কিট করে দেওয়া। আমরা এখানে শর্ট সার্কিট বানাইছি একটা। সো এটার জন্য যেটা হয়েছে যে এই ব্যাটারি থেকে কারেন্টটা এখান থেকে বের হয়ে সে দেখবে যে এই দিক থেকে গেলে তার জন্য একটা অবস্ট্যাকল ওয়েট করতেছে, তার জন্য একটা বাধা ওয়েট করতেছে 5 ওহম। সো সে কী করবে? এই রাস্তা দিয়ে চলে যাবে, কারণ এই রাস্তায় কোনো রেজিস্ট্যান্স নেই। একটা সহজ পথ থাকতে আমি কেন কঠিন পথ দিয়ে যাব? ঠিক আছে, সো কারেন্টটা কী করবে? এইখান থেকে বের হয়ে এই দিক থেকে চলে যাবে, মানে এই রেজিস্ট্যান্সটার মধ্যে দিয়ে কোনো কারেন্টই পাস হবে না। ওকে,
সো এই প্রসেসটাকেই বলা হয় শর্ট সার্কিট। সো আমাদের এই কারেন্টটা তাহলে ওভারঅল কত রেজিস্ট্যান্স ফেস করতেছে? 3 ওহম। সো অ্যান্সার হবে 3 ওহম। এটাকে বলা হয় শর্ট সার্কিট। এই আইডিয়াটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউর জন্য বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। শর্ট সার্কিট, ঠিক আছে, এটা যদিও 9-10 বইতে ওইভাবে ডিসকাস করা হয় না, বাট এটা উদ্ভাসে যদি তোমরা পরীক্ষা দাও দেখবা ওইখানে এটা রিলেটেড কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। হ্যাঁ, সো শর্ট সার্কিট হচ্ছে এইটা যে আমি মাঝখান দিয়ে একটা শর্ট সার্কিট ক্রিয়েট করলাম। বাট ধরো আমি যদি এরকম করতাম, দেখো এটা হচ্ছে 5 ওহম, এটাও 3 ওহম, এবার বলো তো নিট রেজিস্ট্যান্স কত? একটু চিন্তা করে দেখো যে এবার নিট রেজিস্ট্যান্স কত। না না, 0, কারণ কারেন্টটা এখান থেকে বের হয়ে এই রাস্তা দিয়ে চলে গিয়ে দেন এখানে চলে আসবে। সো এই দুইটাকে এক্সপিরিয়েন্সই করলো না। সো অ্যান্সার হচ্ছে 0 ওহম, ঠিক আছে। আচ্ছা, সো শর্ট সার্কিট রিলেটেড আইডিয়াগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এরকম একটা সার্কিট দিয়ে বলতে পারে যে তোমার এখানে নিট রেজিস্ট্যান্সটা কত। আচ্ছা, কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে এর পাশাপাশি আছে তোমার পাওয়ার বের করা আর ইলেকট্রিক এনার্জি বা ওয়ার্ক বের করা। ইলেকট্রিক এনার্জি বা ওয়ার্কের ফর্মুলা হচ্ছে ডাব্লু সমান পিটি, ডাব্লু সমান হচ্ছে আই স্কোয়ার আর টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি আর ভিআই টি। আর পাওয়ার রিলেটেড ফর্মুলাগুলো হচ্ছে জাস্ট সিম্পলি এখান থেকে টি বাদ। সো আই স্কোয়ার আর, ভি স্কোয়ার বাই আর, ভি ইন্টু আই। পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট আর ওয়ার্ক বা এনার্জির ইউনিট হচ্ছে জুল। সো আই হোপ এইগুলোতে তোমাদের প্রবলেম নাই। আর সার্কিটের মধ্যেও আমি যেটা বলবো যে নর্মালি যেসব সার্কিট এতদিন সলভ করে আসছো ওইগুলো পারলেই হবে, টাফ কোনো কিছু দরকার নেই এখন। এরপর কি আছে ধরো, পাওয়ারের পর ইলেকট্রিক সাপ্লাই। আচ্ছা, এরপর কিছু দেখবা যে কিছু থিওরি ডিসকাস করা আছে। সবাই অবশ্যই বই একটু রিডিং পড়বা, ঠিক আছে, তাহলেই হবে। আর আচ্ছা, এরপর তো বইতে আর তেমন কিছু দেওয়া নাই, বাট আমি এক্সট্রা কয়েকটা জিনিস দেখাই। তোমার 1 বিওটি মানে বুঝো? 1 বিওটি কি? 1 বিওটি হচ্ছে তোমার 1 ইউনিট কারেন্ট, মানে আমরা বাসা বাড়িতে যে কারেন্টের বিল দিই সেটার ইউনিটটা হচ্ছে 1 বিওটি বা 1 ইউনিট। 1 বিওটি ইউনিটও বলে অথবা 1 ইউনিটও বলে। বিওটির ফুল ফর্ম হচ্ছে বোর্ড অফ ট্রেডিং ইউনিট। সো বোর্ড অফ ট্রেড ইউনিট। সো এই 1 ইউনিট কারেন্ট অ্যাকচুয়ালি কতটুকু? 1 ইউনিট কারেন্ট হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার কারেন্ট। এটাও এমসিকিউ এর একটা কোশ্চেন যে এই কিলোওয়াট আওয়ার এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? কিলোওয়াট আওয়ার হচ্ছে বেসিক্যালি একটা এনার্জির অ্যামাউন্ট। যেমন যে ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা এনার্জির অ্যামাউন্ট, সিমিলারলি কিলোওয়াট আওয়ারও একটা এনার্জি অ্যামাউন্ট। কেন এটা এনার্জির অ্যামাউন্ট? কারণ দেখো, কিলোওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, আওয়ার হচ্ছে টাইমের ইউনিট। সো ডাব্লু সমান আমরা জানি পিটি। সো এর জন্য আমি যখন একটা পাওয়ারের সাথে একটা টাইম মাল্টিপ্লাই করব, আমরা কি পাবো? একটা ওয়ার্ক পাবো বা এনার্জি পাবো, জুল। সো এটা আসে 3.6 ইন্টু 10⁶ জুল। সো 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। সো এই অ্যামাউন্টটাকেই বলা হয় 1 ইউনিট। বুঝতে পারছো? আর এরকম ম্যাথ তোমরা করছো যে একটা বাসায় এতগুলো ফ্যান যদি চলে তাহলে সেখানে বাসার কারেন্ট বিল কত আসবে। সো এইগুলাতে আই হোপ তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, সো এই কারেন্ট ইলেকট্রিসিটি রিলেটেড যেটা বলবো, যে কারেন্ট ইলেকট্রিসিটিতে এতদিন যেই টাইপের কোশ্চেনই সলভ করছো সেইগুলোই একটু কন্টিনিউ করো, ঠিক আছে। সেগুলোই তোমার জাস্ট ওই যে টেস্ট পেপারে এমসিকিউগুলো করো। আর টেস্ট পেপার যদি তোমার কাছে মনে হয় যে কোনো ইন্টারেস্টিং কোশ্চেন আছে সলভ করে দেখতে পারো, বাট রিটার্নের কোশ্চেন তেমন বেশি আসবে, অত প্র্যাকটিস করার দরকার নেই, কারণ অত বড় কোশ্চেন এমসিকিউতে দিবেও না। সো এই দুইটা চ্যাপ্টার, স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর কারেন্ট
ইলেকট্রিসিটি, এই দুইটাতে তোমাদের স্ট্র্যাটেজি হবে এরকম: ফার্স্টে বই রিডিং করবা, দেন হচ্ছে টেস্ট পেপার করবা, দেন এনডিসির এই যে গাইডটা আছে এই গাইডটা সলভ করবা, ঠিক আছে? তোমার টেস্ট পেপার অথবা তুমি চাইলে যে কোনো একটা গাইডও করতে পারো, বাট টেস্ট পেপার করাটা ভালো। টেস্ট পেপার করলে আর গাইড দরকার নেই, এনডিসির গাইডটা করো, ঠিক আছে? আর গতকালকে তো আমি কয়েকটা চ্যাপ্টার করেই দিছি, সো তোমাদের টাস্ক হবে যে সাউন্ড অ্যান্ড ওয়েভ এই চ্যাপ্টার, তারপর হচ্ছে এই দুইটা চ্যাপ্টার, এই তিনটা চ্যাপ্টারের গাইডটা একটু কালকের মধ্যে সলভ করে ফেলো, ঠিক আছে? আর আমি কালকে ওইখানে ওই যে চ্যাপ্টার 5 আর হচ্ছে 6 এই দুইটা সলভ করে দিছিলাম। মাহির একটু ভিডিওটা দেখে নিও। আর আপাতত এটাই টাস্ক, সাউন্ড ওয়েভ, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, কারেন্ট ইলেকট্রিসিটি, এই তিনটা করে ফেলা। আমাদের নেক্সট ক্লাস আবার আজকে কী বার, আমি নেক্সট ক্লাসটা বলতেছি, ঠিক আছে? সো আমি ভিডিওটা একটু পর আপলোড দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও, ওকে? আর মাহির কি কিছু বলবা? ও আচ্ছা, ম্যাথেরগুলো আমি ওকে দেখাচ্ছি, দাঁড়াও। সো তোমার দাঁড়াও, থার্টি ফাইভে বলছে the coordinates of 2 points are 4,2, 7,5. What angle will be produced between x-axis and the straight line of connection between the given points? So এটা খুবই সহজ, দেখো একটা পয়েন্ট 7,5 আর একটা হচ্ছে 4,2, 7,5। সো বলছে যে এই দুইটা লাইনকে কানেক্ট করলে সে এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে, মানে এই দুইটা লাইনকে কানেক্ট করে যদি আমি লম্বা করে দিই এক্স অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে। সো এটা বের করা খুব ইজি, যে এইখানে আমি স্লোপ বের করতে পারবো, রাইট? স্লোপটা কীভাবে বের করতে হয়, এই অ্যাঙ্গেলটা ট্যান থিটা, আর স্লোপটা আরেকটা ওয়েতে বের করা যায়, যে এই পয়েন্টটা 4,2 আর এটা হচ্ছে 7,5, তাহলে স্লোপ কত? 5 - 2, 7 - 4। এখান থেকে লেখা যায় ট্যান থিটা সমান 3/3 1, সো থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। আনসার হচ্ছে 45 ডিগ্রি। বুঝতে পারছো এটা? মাহির এটা কি ক্লিয়ার এখন? আচ্ছা, এরপরে এই কোশ্চেনটা 48, দ্য স্ট্রেট লাইন 2y = 7x passes through origin। মানে এটা কীভাবে বুঝলাম? অরিজিন দিয়ে পাস করে এরকম যে কোনো স্ট্রেট লাইন দেখতে এই টাইপের, y = mx, মানে প্লাস সিটা নাই। তুমি একটু চিন্তা করে দেখো, y = mx + c-তে সি কি ইন্ডিকেট করে? সি ইন্ডিকেট করে যে আমি y অ্যাক্সিস থেকে কতটুক কাট করতেছি। সো আমি যদি y অ্যাক্সিস থেকে 0 অ্যামাউন্ট কাট করি তাহলে সেটা কোত্থেকে যাবে? অরিজিন দিয়ে। সো যে কোনো y = mx টাইপের লাইন অরিজিন পাসিং লাইন ইন্ডিকেট করে। সো দেখো তোমার এই ইকুয়েশনটা 2y = 7x, কাইন্ড অফ y = 7/2 × x। সো এটা কি একটা অরিজিন দিয়ে পাস করে। অথবা তুমি এভাবেও চেক করতে পারো যে এটা অরিজিন দিয়ে পাস করে কিনা। কীভাবে চেক করবা দেখো, এটা লেফট হ্যান্ড সাইডেও 0 বসাবা, রাইট হ্যান্ড সাইডেও 0 বসাবা। লেফট হ্যান্ড সাইডে 0 বসাইলে কি আসবে? 2 × 0, দ্যাট ইজ 0। রাইট হ্যান্ড সাইডে 0 বসাও, 7 × 0, দ্যাট ইজ 0। সো দুইটা যেহেতু ইকুয়াল তাই এটা অরিজিন দিয়ে পাস করে। এখন যদি জিজ্ঞেস করতে এটা কি 1,2 দিয়ে পাস করে, কীভাবে চেক করবো? লেফট হ্যান্ড সাইডে 1,2 বসাও, তাহলে 2 × 2, 4। আর রাইট হ্যান্ড সাইডে 1,2 বসাও, মানে এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 2। সো যেহেতু দুইটা ইকুয়াল না তাই এটা 1,2 দিয়ে পাস করে না, ঠিক আছে? সো এইটা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করে কিনা সেটা চেক করার ওয়ে। 50 নাম্বারটা দেখো, বলছে যে এইটার পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে এত। আচ্ছা, দুইটা স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন কীভাবে বের করতে হয়? একটা হচ্ছে y = 2x + 1 আর একটা হচ্ছে y = 2x - 1। সো পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করার জন্য ক্যালকুলেটরের প্রসেস আছে। দুইটা স্ট্রেট লাইনের পয়েন্ট অফ ইন্টারসেকশন বের করা মানে হচ্ছে দুইটা ইকুয়েশনকে সলভ করা, রাইট? এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এটা যদি একটা স্ট্রেট লাইন হয়, এই পয়েন্টটা বের করবো কীভাবে? দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশনকে আমি জাস্ট সলভ করব, সলভ করলেই আমার
এই পয়েন্টের কোঅর্ডিনেটটা চলে আসবে। সো দুইটা ইকুয়েশনকে সলভ করতে চাই, সো এটাকে একটু সাজাবো। y is equal to 2x plus 1, সো এটাকে লেখা যায় 2x minus y is equal to minus 1, আর পরেরটাকে লেখা যায় y is equal to 2x minus y is equal to 1, ঠিক আছে? সো আচ্ছা, এটা মাইনাস 2x প্লাস 1, সো এটা হবে 2x প্লাস y ইকুয়ালস প্লাস 1। আচ্ছা, সো এই দুটাকে আমি সলভ করবো কীভাবে দেখো, দুইটা ইকুয়েশন, সো সলভ করার জন্য এই যে মোড দেন ইকুয়েশন দেন প্রথম অপশনটা চুজ করবা। ওইটা বোঝায় যে দুইটা ভ্যারিয়েবল থাকবে যাদের ভ্যালু তুমি বের করতে চাও। সো 1, সো এর ভ্যালু হচ্ছে এই যে 2 x এর কোএফিসিয়েন্ট, দেন বি এর ভ্যালু হচ্ছে y এর কোএফিসিয়েন্ট হুইচ ইজ 1, সি এর ভ্যালু হচ্ছে 1, দেন 2 মাইনাস 1 1। সো সলভ দাও, দেখো x এর ভ্যালু আসছে হাফ, y এর ভ্যালু আসছে 0, সো পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে 1/2, 0। সো সেকেন্ড অপশনটা কারেক্ট। ওকে, তারপর 65, which one of the following is the coordinate of P? The point, আচ্ছা এটা, আচ্ছা এরপর এখানে 8 নাম্বার, what will be the area of the base of a regular hexagonal prism having side of 2 সেন্টিমিটার, মানে বেজের এরিয়া বের করতে বসে। সো বেসিক্যালি তোমার একটা হেক্সাগনের এরিয়া বের করতে হবে যার সাইড হচ্ছে 2 করে। সো এটার এরিয়া কত? সো এখানে ফর্মুলা ছিল কি, na²/4 cot 180 ডিগ্রি বাই n। সো n হচ্ছে 6, a হচ্ছে 2, cot 180 ডিগ্রি বাই 6। সো এটা এরকম দেখো, 6 cot 30, cot 30 হচ্ছে তোমার √3, সো অ্যান্সার হবে 6√3। এটা ওদেরটা ভুল হয়েছে, ঠিক আছে, এটা হয় নাই। তারপর হচ্ছে এরপর কোনটা বলো, 25, হোয়াট ইজ দ্য স্ল্যান্ট হাইট অফ আ টেট্রাহেড্রন? সো টেট্রাহেড্রনটা কি? টেট্রাহেড্রন হচ্ছে যার 4টা সারফেস থাকে। ওকে, এখানে উপরে স্টেমে লেখছে দ্য লেংথ অফ অ্যান এজ অফ আ রেগুলার টেট্রাহেড্রন ইজ 2 সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ এত। টেট্রাহেড্রন এরকম দেখতে, দেখো এটা হচ্ছে কি একটা টেট্রাহেড্রন, মানে এক সাইড থেকে যদি দেখাই এই টাইপের দেখতে, মানে নিচে একটা ট্রায়াঙ্গেল থাকে। সোর্স এটা হচ্ছে একটা টেট্রাহেড্রন। এটা যদি তোমার বুঝতে প্রবলেম হয়, এটাকে এভাবে আঁকি, ঠিক আছে, জাস্ট একটা 3 কোণা পিরামিড, বুঝছো? সো এটা স্ল্যান্ট হাইটটা বের করতে বলছো। স্ল্যান্ট হাইটটা মানে হচ্ছে যে এই হাইটটা, এটা মানে একটা প্রিজমের মতোই সব কিছু, বাট জাস্ট একটু ডিফারেন্ট। সো এটা কীভাবে বের করতে পারি, আমাদের এখানে বলছে যার এক একটা রেগুলার টেট্রাহেড্রন যার এক একটা এজের লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার, মানে এইটা 2, এই লেন্থটা 2, এটাও 2, নিচের এটাও 2, এই পাশে এটাও 2, আমাদের এই মাঝখানে এই লাইনটার লেন্থ বের করতে বলছে। আর বলছে হাইট হচ্ছে 2√3, হাইট হচ্ছে 2√3। এখানে অন্য কালার দিয়ে কি ধরো, হাইটটা হচ্ছে 2√3। আচ্ছা, এবার স্ল্যান্ট হাইটটা দেখো খুব ইজিলি বের করা যাবে। তুমি একটা সারফেসের কথা চিন্তা করো, ধরো তুমি এই ফ্রন্ট সারফেসটার কথা চিন্তা করো। ফ্রন্ট সারফেসটায় এটা 2, এটা 2, এটাও 2, তোমার এই লেন্থটা বের করতে হবে। সো সেটা তুমি ইজিলি বের করতে পারো। এটা কি জাস্ট হাইট অফ দিস ট্রায়াঙ্গেল। সো এটার পুরোটার এরিয়া হচ্ছে √3/4 a², আর এটাকে তুমি লিখতে পারো হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। সো এইচ সমান √3, অ্যান্সার হবে √3। বুঝতে পারছো? অ্যান্সার হবে সি। মাহির বুঝছো এটা? আর হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য টেট্রাহেড্রন? টেট্রাহেড্রনের ভলিউম হচ্ছে সিম্পলি 1/3 বেজ এরিয়া। বেজের এরিয়া কত? √3/4 a², কারণ নিচেরটা এটা একটা ট্রায়াঙ্গেল। আর এখানে হাইট কত?
2√3 বলেই দিছে। অ্যান্সার হবে 2। এটা হ্যাঁ হ্যাঁ, একটা প্রিজমের ভলিউম কিভাবে বের করতে হয়, 1/3 ইন্টু বেজ এরিয়া ইন্টু হাইট না, এটা বুঝছো? সরি, প্রিজম না তো, এটা তো পিরামিড, ভুল বলছি। এটা হচ্ছে একটা পিরামিড, পিরামিডের ভলিউম বের করার ফর্মুলা এটা ছিল না, 1/3 বেজ ইন্টু হাইট। মানে একটা পিরামিড বেসিক্যালি কীরকম, একটা কোণের সাথে ওইটাকে কম্পেয়ার করা যায়, তাই তো। আর প্রিজম হচ্ছে একটা তোমার সিলিন্ডারের সাথে কম্পেয়ার করা যায়, মানে ফর্মুলাগুলো দেখতে একই রকম। সো 1/3 বেজ ইন্টু হাইট। বেজ এরিয়া কত এটার, মানে এই পিরামিডটার বেজ এরিয়া কত বলো? নিচের সারফেসটা কি, একটা ট্রায়াঙ্গেল না? আর সেই হ্যাঁ, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। সো এটার এরিয়া কত হবে, √3/4 a স্কোয়ার, আর হাইট দেওয়াই আছে 2/√3। সো অ্যান্সার হবে 2। এটাই। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। একটা ট্রায়াঙ্গেল যার এই সাইডটা হচ্ছে, আর এই সাইডটা দেওয়া আছে, ধরো একটু ধরো। সো ট্রায়াঙ্গেল, এটা প্যারালাল বলছে DE 12 হইতো যদি ধরো এটা দুইটা ইকুয়াল হইতো, মানে এটা ঠিক মিড পয়েন্টে হইতো, ঠিক আছে। বাট এটা মিড পয়েন্টে নাই, এটা হচ্ছে 4, এটা 3 বলছে, এটা 6 হলে এটা x কত। তো এখানে তোমার ওই রেশিও সেম থাকে, ঠিক আছে। কীরকম, মানে এই দুইটা ট্রায়াঙ্গেলের সব অ্যাঙ্গেল সেম তো, সো তাদের প্রত্যেকটা সাইডের রেশিও সেম। সো এইটার আর এইটার রেশিও মানে 4/6 ইজ ইকুয়াল টু বড় ট্রায়াঙ্গেলটার এই সাইড আর এইটার রেশিও। বড় ট্রায়াঙ্গেলটার এই সাইডটার লেন্থ কত বলো মাহির? এই লেন্থটা কত বলো তো? 7/x। সো x ইজ ইকুয়াল টু 42/4, দ্যাট ইজ 21/4, বাট 21/2 অথবা 10.5। এরপরে 27 নাম্বার, ইফ PQ ইজ প্যারালাল টু RS দেন PQ ইজ ইকুয়াল টু NRS। হ্যাঁ, এটা ট্রু। একটা তোমার ভেক্টর যদি আরেকটা প্যারালাল হয় তাহলে সে প্রথমটার কোনো একটা স্কেলার মাল্টিপল হইতেই পারে। ধরো এটা একটা A ভেক্টর, এটা একটা B ভেক্টর, দুইটা প্যারালাল। আর আমি বললাম যে B ভেক্টর হচ্ছে A এর ডাবল। সো আমি এইভাবে লিখতে পারি যে A ভেক্টর হচ্ছে তাহলে B ভেক্টরের হাফ। আবার দেখো, A একটা ভেক্টর, B আর একটা ভেক্টর যেটা ওর প্যারালাল বাট অপোজিট ডিরেকশনে। তখন ধরো এটা হচ্ছে এটা 1.25 টাইমস লম্বা, তখন আমি লিখতে পারবো A ইজ ইকুয়াল টু -1/1.25 ইজ ইকুয়াল ইন্টু B। সো এটা কি বোঝায় যে এটা B এর উল্টা দিকে অ্যান্ড A হচ্ছে B এর এত টাইমস, ঠিক আছে। সো প্রথম অপশনটা ট্রু। PQ সমান RS, PQ সমান RS হবে, এটা তো সবসময় ট্রু না। প্যারালাল হইলেই যে সমান হইতে হবে এমন তো নাই। আবার 3 নাম্বারটাও কাজ করবে না। সো শুধু 1 হচ্ছে অ্যান্সার। দেন 31, ইফ U ইজ অ্যান এনি নন জিরো ভেক্টর অ্যান্ড M বিলংস টু R, M greater than 0, then direction of MU and that of direction of U are opposite। না, এটা ট্রু না, কারণ ইউ হচ্ছে একটা নন জিরো ভেক্টর, মানে যে কোনো একটা ভেক্টর। আর বলছে এটা সাথে আমি M মাল্টিপ্লাই করব। M হচ্ছে একটা রিয়েল নাম্বার এবং পজিটিভ, M ইজ গ্রেটার দ্যান 0। তো এটার সাথে তুমি যদি একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার মাল্টিপ্লাই করো, সে 2, তাহলে এটার ডিরেকশন কি হবে, একই দিকে থাকবে, জাস্ট এটা ডাবল অ্যামাউন্ট লম্বা হয়ে যাবে। সো 1 কারেক্ট না। সো অ্যান্সার হবে 2 and 3। ওকে। আর 33 নম্বরে বলছে অ্যাকর্ডিং টু ভেক্টর, ইফ দ্য ভ্যালু অফ আ ভেক্টর ইজ 0 দেন ইট ইজ কল্ড নাল ভেক্টর। হ্যাঁ, 1 নাম্বার ট্রু কথা। ইফ AB ইকুয়ালস ইউ ভেক্টর দেন B ইকুয়ালস -u। হ্যাঁ, এটাও ট্রু। 3 নাম্বার হচ্ছে ইফ AB অ্যান্ড AC টাচ ইচ আদার ইন ABC ট্রায়াঙ্গেল। আচ্ছা, টাচ ইচ আদার, দেখো একটা ট্রায়াঙ্গেল ABC, সো AB ভেক্টর হচ্ছে এইটা,
এটা হচ্ছে সে এবি ভেক্টর, আর এসি ভেক্টর হচ্ছে এইটা। টাচ কিভাবে করে? টাচ ইচ আদার ইন এবিসি ট্রায়াঙ্গেল। আচ্ছা, টাচ বলতে বুঝাইছে যে তাদের এই দুইটা পয়েন্ট টাচ করে আছে আর কি। সো তখন বলছে যে কোনটা ট্রু। সো এই ট্রায়াঙ্গেলটায় তাহলে তুমি কিভাবে লিখতে পারো? ধরো বিসি আর একটা ভেক্টর, তাহলে তুমি কি লিখতে পারো? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইজ ইকুয়াল টু এসি ভেক্টর, রাইট? তাহলে এবি মাইনাস এসি সমান কত? মাইনাস বিসি ভেক্টর। সো এটার অ্যান্সার মাইনাস বিসিও হতে পারে, অথবা মাইনাস বিসি মানে কি সিবি ভেক্টর। এখানে কি আছে দেখি, বিসি ভেক্টর এটা তো হবে না। সো এটা হবে মাইনাস সিবি মাইনাস বিসি অথবা শুধু সিবি, ঠিক আছে? সো 3 নাম্বারটা কারেক্ট না। মাহির বুঝছো এবার? আচ্ছা, এখানে আর কিছু কি ছিল? ধরো এইগুলো তো ইংলিশের, এগুলো তো ভুল যাওয়ার কথা না, এগুলো তো ইজি দিছে। উই হ্যাভ টু হেল্প হার ফাইন্ড হার কিজ। এটা তো ইন ফাইন্ডিং, এটা তো ক্লাস 7-এর স্টুডেন্টও বুঝবে, বুঝতে পারছো? আচ্ছা, সো ইংলিশটাতে যাতে প্রবলেম না হয়, তোমরা যেহেতু, হ্যাঁ এটা নির্ঝর দিচ্ছে মেবি, ইংলিশ ভার্সনের যেহেতু, ইংলিশে যাতে প্রবলেম না হয়। তোমাদের হয়তো ইংলিশ কোশ্চেন বেশিও দিতে পারে। আচ্ছা, সো এই কয়টাই ছিল। সো আজকে এই পর্যন্তই। আর নেক্সট কখন পড়াবো আমি তোমাকে জানাই দেবো, ঠিক আছে? আর ভিডিওটা একটু পরে আপলোড দিয়ে দিচ্ছি, একটু দেখে ফেলো।